আসসালামু আলাইকুম। আজকে আমরা বিহেভিয়ারাল ফাইন্যান্স নিয়ে আলোচনা করব। সো বিহেভিয়ারাল ফাইন্যান্সের একটা পার্ট হচ্ছে personal biases or what are the behavioral biases of individual. In case of decision making, the every individual suffers some biases or errors when processing informations or making decisions. সো আমরা মনে করি আমরা যদি এই বায়াসেসগুলো অথবা এরর্সগুলো সম্পর্কে জানি তাহলে আমরা এবং এগুলো কীভাবে ওভারকাম করতে হয় সেই সম্পর্কে যদি কিছুটা আলোচনা করি তাহলে আমাদের ডিসিশন উড বি মাচ মোর বেটার অ্যান্ড ইফেক্টিভ। সো বিহেভিয়ার বায়াসেসের প্রথমে আমরা যেটা ডেফিনেশন বলতে পারি, সো নর্মালি আমরা যে ইকোনমিক্স এবং ফাইন্যান্সে আমাদের একটা কমন এজাম্পশন হচ্ছে, কনভেনশনাল ফাইন্যান্সের কমন এজাম্পশন হচ্ছে the people are rational, so they make rational decisions. But in real world we see that people are not always rational. People do not act always rationally. Sometimes they make harding decision making process, like in case of investment. You see that people make investment in a stock which have risen sharply over the days, and even people make decision investment and then it start falling. So sometimes as individuals we cannot make the perfect or rational decisions. So behavior bias হচ্ছে যখন people make irrational decisions and that are caused by faulty cognitive reasoning, দেখবেন আমি যে ইনফরমেশন প্রসেস করতেছি সেটা ফল্টি এবং আমাদের সেটা হচ্ছে ইনফরমেশনের বেসিসে ডিসিশন না নিয়ে আমরা অনেক সময় ইমোশনাল ডিসিশনটা নিই। সো বিহেভিয়ার ফাইন্যান্সগুলোকে নর্মালি কগনিটিভ বায়াস এবং ইমোশনাল বায়াস এই দুইটা মেন শ্রেণীতে আলোচনা করা হয়। সো কগনিটিভ বায়াসকে আবার দুই ভাগে আমরা আলোচনা করতে পারি। ওয়ান হচ্ছে বিলিফ পারসিভিয়ারেন্স বায়াস, আর একটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং বায়াস। সো আজকের ভিডিওতে আমরা বিলিফ পারসিভিয়ারেন্স বায়াস সম্পর্কে কথা বলব। তো বিলিফ পারসিভিয়ারেন্স বায়াস হচ্ছে it is mainly mental discomfort that occurs when new information conflicts with the previously held belief or cognitions. সো নতুন কোনো ইনফরমেশন অথবা কোনো ভিউ আইডিওলজি যদি আমাদের এক্সিস্টিং ইনফরমেশনকে এক্সিস্টিং আইডিওলজিকে যদি কন্ট্রাক্ট করে তাহলে আমরা কিন্তু কনফ্লিক্ট করে তখন আমরা ডিসকমফোর্ট ফিল করি এবং আমরা নতুনটাকে গ্রহণ করতে চাই না, আমরা পুরাতন বিলিফ টাকে প্রিজার্ভ করতে চাই। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড বিলিফ পারসিভিয়ারেন্সেস বায়াসেস. So there are 5 biases that fall under this category. One is conservatism bias, 2 is a confirmation bias, 3 is a representativeness bias, and 4 is illusion of control bias, 5 is a hindsight bias. Let's discuss one after one. The first is a conservatism bias. So conservatism bias, if we want to say in a single sentence, that is, I want to preserve, or I want to hold on my existing belief, existing position. I don't want to update, or I am very slow to update. So this is conservatism bias. So what are the consequences of conservatism bias? The mainly consequences is that when you are suffering from a conservatism bias, you find yourself that you are very slow to update the impact of a new decisions or new view, and sometimes you ignore the information that is difficult to interpret. And due to the conservatism bias, sometimes we find ourselves holding loss making shares or stock for a long time, because we don't want to regret that taking the loss, or we don't want to আমরা মানতে চাই না যে আমাদের আগের ডিসিশনটা ভুল ছিল। আমরা নতুন করে ইনফরমেশনগুলো আমরা কিন্তু আপডেট করতে চাই না অথবা এটার ফ্যাক্ট আপন করতে চাই না। সো হাউ টু ওভারকাম দিস কনজারভেটিজম বায়াস? ফার্স্ট হচ্ছে কোনো একটা ইনফরমেশন যদি আমরা পাই তাহলে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ দিস ইনফরমেশন অফ মাই ডিসিশনস, অফ মাই ফরকাস্ট। আমার যে প্রিভিয়াসলি যে ফরকাস্ট ছিল সেই ফরকাস্টের উপরে ডিসিশনের ইম্প্যাক্টটা কী, এবং কোনো একটা ইনফরমেশন পেলে আমাকে ওইটার ইম্প্যাক্টটা অ্যানালাইসিস করতে হবে। এবং আমি যদি দেখি যে সেই ইম্প্যাক্টটা আমার পজিশনের উপর, আমার এক্সিস্টিং ফরকাস্টের উপরে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আসছে অথবা ইম্প্যাক্ট করা উচিত, তাহলে আমি সাথে সাথে সেটা আমার ফরকাস্টটাকে চেঞ্জ করবো। তার মানে আমি নতুন নিউ ইনফরমেশন যে ফাইন্ডিংটা আছে সেটা আমি ইমপ্লিমেন্ট করবো উইদাউট এনি হেজিটেশন। এবং আমি যদি কোনো ইনফরমেশন যদি ডিফিকাল্ট হই টু ফরকাস্ট, to identify what are the impact of the decisions on my position, then I should seek advice from a professional. Number 2
belief perseverance bias is confirmation bias. Confirmation bias, it is very prevalent and most of the people suffer from this bias. Confirmation bias is that আমার যে existing যে পজিশন আছে অথবা আমার যে ইনফরমেশন আছে, আমি ওই ইনফরমেশনটাকে, ওই পজিশনটাকে, ওই আইডিয়াকে সাপোর্ট করে এমন ইনফরমেশনগুলো আমি খুঁজতে থাকি এবং এমন মানুষের সাথে আমি মিশতে থাকি, মানে আমাকে যে আমার সাথে যাদের ম্যাচিং করে অথবা আমার আদর্শকে যে সাপোর্ট করতেছে আমি শুধু তাদের সাথে মিশতেছি এবং ওই ইনফরমেশন খুঁজতেছি, যার কারণে কি হচ্ছে আমি কনফ্লিক্টিং অথবা অপোজিট জিনিসগুলো দেখতেছি না। সে ফর এক্সাম্পল আমি যদি ইনভেস্টমেন্ট সেটিং একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা স্টক কিনছি, সো এই স্টকের পক্ষে যে কথাগুলো আছে, পক্ষে যে ইনভেস্টররা আছে অথবা রিমার্সগুলো আছে, আমি সেগুলো নিতেছি, কিন্তু এটাকে অপোজ করে অথবা এটাকে বিরোধিতা করে এমন কিছু আমি নিচ্ছি না। সো হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ কনফার্মেশন বায়াস? সো যখন আমি কনফার্মেশন বায়াসে থাকবো তখন আমি অলওয়েজ কনসিডার দ্য পজিটিভ ইনফরমেশন অ্যাবাউট মাই এক্সিস্টিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ইগনোর দ্য নেগেটিভ ওয়ান। আমার এক্সিস্টিং ইনভেস্টমেন্ট সম্পর্কে পজিটিভগুলো আমি শুধু কনসিডার করবো, নেগেটিভগুলো ইগনোর করবো, করি আর কি, ঠিক আছে। তারপরে ডেভেলপ স্ক্রিনিং ক্রাইটেরিয়া অ্যান্ড ইগনোর দ্যাট রিপিউটস ক্রাইটেরিয়া। এই ধরনের কনফার্মেশন বায়াসে আমরা যে ভুগে আমরা কি আমাদের কাছে ক্রাইটেরিয়া থাকে, এই ক্রাইটেরিয়ার ভিতরে আমার এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়লে আমি সেটা অ্যাকসেপ্ট করি অথবা এই ক্রাইটেরিয়ার ভিতরে যে মানুষগুলো পড়তেছে তার সাথে মিশতেছি, এটা রিপিউট করলে তাহলে আমি মিশতেছি না, ওই ইনফরমেশনগুলো আমি নিচ্ছি না। এবং এই যারা কনফার্মেশন বায়াসে ভোগে তারা নর্মালি আনডাইভার্সিফাইড হয়, তার ইনভেস্টমেন্টটাও কনসেন্ট্রেটেড হয়, ঠিক আছে। কারণটা হচ্ছে সে তার পজিশনটার উপরে কনফার্মড হয়ে বসে থাকে। সো হাউ টু ওভারকাম দিস কনফার্মেশন বায়াস? ফার্স্ট হচ্ছে আমি আমার শুধুমাত্র আমার যে পজিশন তার পক্ষে পজিটিভ ইনফরমেশন না খুঁজে সাইমultaneously আমাকে নেগেটিভ ইনফরমেশনগুলো দেখতে হবে যেটা আমার পজিশনটাকে চ্যালেঞ্জ করে, এবং আমার ডিসিশনটাকে আমার মাই ডিসিশন শুড বি বেসড আপন কমপ্লিট সেট অফ ইনফরমেশন, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তাহলে আমাকে দেখতে হবে নেগেটিভ এবং পজিটিভ দুটো নিয়ে দেখতে হবে কোনটা হুইচ ওয়ান আউট হয়ে দ্য হুইচ ওয়ান, কোনটা বেশি ইম্পর্টেন্ট অথবা কোনটার প্রভাবটা বেশি, ওইটার উপর বেস করে আমাকে ডিসিশনটা নিতে হবে। এবং আমাকে সবসময় পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করতে হবে, আমাকে একটা স্টকের উপরে একটা কনসেন্ট্রেটেড পজিশনের উপরে ওভার কনফার্মড হয়ে থাকলে কিন্তু আমাকে ফিউচার লস হতে পারে। থার্ড যে বায়াসটা সেটাকে রিপ্রেজেন্টেটিভ বায়াস বলে। রিপ্রেজেন্টেটিভ বায়াসের একটা this is one of the difficult to understand the what is deep in representative bias. So we can say that representative bias হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে দিয়ে আমি সব কিছু জাজ করতেছি, অথবা আমার স্মল একটা স্যাম্পল দিয়ে কিন্তু আমি বিগ একটা পপুলেশনকে অনেক জাজ করতেছি। সেরপর আমার যদি পার্সোনাল লাইফে যদি একটা ব্যাড এক্সপিরিয়েন্স থাকে টু পিপল ফ্রম পার্টিকুলার ডিস্ট্রিক্ট, দেন আমি ওই ডিস্ট্রিক্টের সব মানুষকে ওই এক্সপিরিয়েন্স দিয়ে জাজ করে ফেলবো, যে সেটা যদি ভালো হয় আমি মনে করবো ওই ডিস্ট্রিক্টের সবাই ভালো, আর যদি খারাপ হয় ওই ডিস্ট্রিক্টের সবাই খারাপ। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ বায়াস। সো হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ রিপ্রেজেন্টেটিভ বায়াস? যখন আমি রিপ্রেজেন্টেটিভ বায়াসে ভুগে তখন মানুষ স্মল একটা রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ স্মল একটা ইনফরমেশনের উপরে বেস করে সে বড় ধরনের একটা জাজমেন্টে যায় অথবা ডিসিশনে যায়, এবং সে প্রত্যেকটা জিনিসকে সিম্পল ক্লাসিফিকেশন করে, গুড, ব্যাড, ইয়েস, নো, এই যে স্ক্রিনিং ক্রাইটেরিয়া অথবা হচ্ছে ভেরি সিম্পল ক্লাসিফিকেশন, সেটাকে ডিসক্রিট ক্লাসিফিকেশন করে ইনস্টেড অফ স্পেকট্রাম। সো হাউ টু ওভারকাম দিস রিপ্রেজেন্টেটিভ বায়াস? প্রথম হচ্ছে আমার যে বি অ্যাওয়্যার অফ স্ট্যাটিস্টিক্যাল মিস্টেক, যে আমার যেখানে মিস্টেক হতে পারে, যে একটা স্যাম্পলিংয়ের উপরে একটা ডিসিশন যখন নিচ্ছি তখন আমাকে বুঝতে হবে যে ইট মাইট নট রিপ্রেজেন্ট দি টোটাল পপুলেশন। তার মানে হচ্ছে আমাকে অলওয়েজ এটার লিমিটেশন সম্পর্কে অ্যাওয়ার থাকতে হবে, আর আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, এম আই ওভার লুকিং দ্য রিয়ালিটি, এম আই ওভার ওয়িং দ্য রিসেন্ট পারফরমেন্স, যে রিয়ালিটি যেটা আছে সেটাকে আমি ওভারলুক করতেছি না। রিসেন্ট একটা ইনফরমেশান তো রিসেন্ট একটা ঘটনা দিয়ে আমি কি পুরো জিনিসটাকে জাজ করতেছি কিনা। সেভার এক্সাম্পল একটা স্টকের রিসেন্ট কোয়ার্টারে একটা ভালো ডিভিডেন্ড আসছে, তখন ভালো ইপিএস আসছে, তখনই আমি কিন্তু স্টকটা সম্পর্কে মানে টোটালি পজিটিভ হয়ে গেছি, অথচ তার প্রিভিয়াস হিস্ট্রি কিন্তু সেটা বলে না। সো আমাকে দেখতে হবে যে এই রিসেন্ট যে ইনফরমেশন অথবা একটা কোয়ার্টারের ইপিএস কি আমাকে আসলে টোটাল সিচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করে কিনা। এরপর হচ্ছে আমাকে ইলিউশন অফ কন্ট্রোল বায়াস। সো ইলিউশন অফ কন্ট্রোল বায়াস হচ্ছে আমরা যখন ইনভেস্টমেন্ট নিই তখন আমরা অনেক সময় মনে করি যে ওকে আই হ্যাভ দি কন্ট্রোল ওভার দ্য এভরিথিং। দ্যাট মিনস আমরা অনেক সময় কী করি, একটা স্টকের উপর আমরা পজিশন বাড়তে মানে
টোটাল পজিশনটা এক্সপোজারটা নিয়ে নিই। আমরা মনে করি যে স্টকটার উপর আমার কন্ট্রোল আছে অথবা আমি এটা কন্ট্রোল করতে পারবো, বাট as a individual we cannot control everything. There is external factors, that is called systematic risks, there are also market risks. সো এটা কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি সব কিছু কন্ট্রোল, আমার সব কিছু কন্ট্রোলে থাকবে না। সো যারা এই ধরনের রিলেশন অফ কন্ট্রোল বায়াসে ভুগে তারা অনেক ট্রেড করে, ঠিক আছে, এবং তারা ইনঅ্যাডিকুয়েট ডাইভার্সিফাইড পোর্টফোলিও, তারা একটা স্টকের উপর হচ্ছে বসে থাকে। সো হাউ টু ওভারকাম দিস ইলিউশন অফ কন্ট্রোল বায়াস? দ্য ফার্স্ট, আপনাকে মনে করতে হবে, আমাকে একটা জিনিস মেনে নিতে হবে, যেটা সাকসেসফুল ইনভেস্টিং ইজ এ প্রবাবিলিস্টিক অ্যাক্টিভিটি, যে এখানে লস হওয়ার সম্ভাবনা আছে, লাভ হওয়ার সম্ভাবনা আছে। সো আমি শুধু একটা দিক দেখলে হবে না, আসলে শুধু লাভের কথা চিন্তা করে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আমি ভুল করতে পারি, কারণ আমাকে ডাইভার্সিফাই করতে হবে। এবং একটা হচ্ছে আমি যে ইনফরমেশান বা যে ভিউ পয়েন্ট হোল্ড করতেছি তার কন্ট্রারি অপোজিট কি ভিউ পয়েন্ট আছে ওগুলো আমাকে নিতে হবে, নিয়ে তারপর আমার পজিশনটাকে আমি ব্যালেন্স করতে হবে। এবং আমি একটা ডিসিশন যখন নিব তখন আমি রেকর্ড রাখবো, রেকর্ড রাখলে আমি পরবর্তীতে বুঝতে পারবো যে আমার ডিসিশনগুলো কীভাবে ভুল হচ্ছে। দ্য লাস্ট বিলিভ পারসিভিয়ারেন্স বায়াস হচ্ছে হাইন্ডসাইট বায়াস। হাইন্ডসাইট বায়াস হচ্ছে আমরা বর্তমানে বসে অতীত সম্পর্কে একটা মন্তব্য মানে অনুমান করি যে আমি আই নো অল অ্যালং দ্য ওয়ে, অথবা হচ্ছে আমি আগে থেকে এটা জানতাম। সো এটার ফলে প্রবলেমটা কী হয়, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে অলওয়েজ নিজের প্রেডিকশনটাকে আমরা কি মনে করি, অ্যাকুরেট মনে করি, যে আমি জানতাম এটা ভালো হবে, আমি জানতাম স্টকটা বাড়বে, আমি জানতাম এই স্টকটা পড়বে। বাট রিয়েলিটি হচ্ছে আমি হয়তো তখন জানতাম না, এখন এসে আমার মনে হচ্ছে যে এটা আমার জানা উচিত ছিল, তো আমি জানতাম। সো এই ধরনের বায়াসে যখন আমরা ভুগি তখন মানুষ কী করে, ওভার এস্টিমেট দ্য অ্যাকুরেসি অফ প্রেডিকশনটাকে, তার যে অ্যাবিলিটি অফ প্রেডিকশনটাকে সে ওভার এস্টিমেট করে, এবং ফলস সেন্স অফ কনফিডেন্সে ভোগে। সে মনে করে যে সে সব কিছু ফোরকাস্ট করতে পারে, প্রেডিক্ট করতে পারে, ইন্টারপ্রেট করতে পারে, এবং এই ধরনের সেন্স থেকে মানুষ এক্সেসিভ রিস্ক নেয় এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভুল করে। সো হাউ টু ওভারকাম দিস হাইন্ডসাইট বায়াস? হাইন্ডসাইট বায়াসের ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা একটা একটা ইভেন্ট সম্পর্কে আমরা আমাদের পজিশনটা আমরা লিখে রাখতে পারি, রেকর্ড রাখতে পারি, পরবর্তীতে যখন ইভেন্টটা যেদিকে টার্ন আউট করে তখন আমি যদি আমার আগের রেকর্ড দেখে বুঝতে পারবো যে আসলে আমার পজিশনটা কী ছিল, যে পরবর্তীতে যে ঘটনাটা ইভেন্টটার যে আউটকামটা হয়েছে আমার প্রেডিকশনটা কি সে আউটকামটা ছিল নাকি ডিফারেন্ট ছিল। এইভাবে কিন্তু আমার নিজের অ্যাবিলিটি টু প্রেডিক্ট সম্পর্কে আমি একটা ধারণা পাবো। আর আমি যদি পরবর্তীতে হ্যাঁ আমি আগে থেকে এই ধরনের চিন্তা করছিলাম, তাহলে কিন্তু আমি একটা রং সেন্স পাবো, যেটা আমাকে পরবর্তীতে ফিউচারে আর অন্য একটা ডিসিশনের ক্ষেত্রে মিসলিড করতে পারে। দ্যাটস ওয়াই আমি যখন একটা যে কোনো একটা ডিসিশন নিব সেটা আমি লিখে রাখবো। এবং আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মার্কেট কিন্তু একটা সাইকেল থাকে, মার্কেট মুভস ইন সাইকেলস অ্যান্ড এভরিওয়ান হ্যাজ এ গুড অ্যান্ড ব্যাড টাইম, যে আমাদের সব সময় যে আমার সব ডিসিশন সঠিক হবে সেটা না, এবং মার্কেট একটা সাইকেল থাকে, আমার ডিসিশনটা মার্কেট সাইকেলের সাথে সাইক্লিকের সাথে ম্যাচ নাও করতে পারে, যার কারণে আমি কি করতে পারি, ব্যাড আউটকামও পেতে পারি। সো সেটা আমাকে মেনে নিতে হবে। সো আমরা যদি সব এই এরর্সগুলোর যদি কমন স্ট্র্যাটেজি আমরা বের করি, তাহলে এক নম্বর হচ্ছে যে আমাকে প্রথমে অ্যাকনলেজ করতে হবে যে আমার কগনিটিভ বায়াস হতে পারে, অথবা আমার ইনফরমেশন প্রসেসিংয়ের ক্ষেত্রে আমার আমার লিমিটেশন থাকতে পারে, আমি সব ইনফরমেশানটা ঠিকমতো প্রসেস করব, ইন্টারপ্রেট করব, সেটা না হতে পারে। দুই নম্বর হচ্ছে আমি আমার নিজের ক্যাপাসিটিকে কিন্তু ওভার আউটওয়ে করা ঠিক না, আমি যতটুকু ইনফরমেশান ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার ইনফরমেশান ইন্টারপ্রিটেশন ক্যাপাসিটি সম্পর্কে আমার সঠিক একটা ধারণা থাকতে হবে। আরেকটা হচ্ছে আমাকে মেনে নিতে হবে প্রত্যেকে মিস্টেক করতে পারে, আমিও মিস্টেক করতে পারি। সেকেন্ড, তারপর হচ্ছে যে কোনো একটা ডিসিশন নিতে গেলে আমার যে পজিশন আছে সে পজিশনে পজিটিভ মানে পক্ষে এবং বিপক্ষের মতামতগুলো আমাকে কনসিডার করতে হবে। শুধু আমার ভিউ পয়েন্টকে সাপোর্ট করে এমন ইনফরমেশনগুলো দেখবো, আমার যেটা আমাকে অপোজ করে সেটা দেখবো না, তাহলে কিন্তু আমার ইনফরমেশনটা ব্যালেন্স না হতে পারে, সঠিক না হতে পারে। তারপর হচ্ছে আমার পজিটিভ নেগেটিভ সব দুটো ইনফরমেশান নিতে হবে, এবং আমাকে আমার ডিসিশন মেকিং ক্যাপাসিটি বাড়াতে হলে আমাকে আমার ডিসিশনগুলো লিখে রাখতে হবে, যাতে আমি পরবর্তীতে দেখতে পারি যে আমার হোয়াট ওয়াজ মাই প্রায়র পজিশনস, হোয়াট ইজ মাই হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল আউটকাম অ্যান্ড হোয়াট ইজ মাই কারেন্ট পজিশন। এবং রিসেন্ট পারফরমেন্সটাকে আমি কিন্তু ওভার এমফাসাইজ করা ঠিক হবে না, যে কোনো একটা জিনিসের কিন্তু আমাকে হিস্টোরিক্যাল রেকর্ড দেখতে হবে। রিসেন্টলি যে একটা বুম যদি হয়, আমি যদি মনে করি না এই বুমটা আগের মতো বুম না, এটা অনেক সবসময় বুমই হতে থাকবে, তাহলে কিন্তু আমাকে ঠিক হবে না, আমাকে সবসময় রিসেন্ট পারফরমেন্সটাকে হিস্টোরিক্যাল রেকর্ডের সাথে ম্যাচ করতে হবে।
এবং ওই আলোকে আমাকে দেখতে হবে। সো দ্যাটস অল ফর বিলিভ পারসিভারেন্স বায়াস। নেক্সট ভিডিওতে আমরা ইনফরমেশন প্রসেসিং বায়াস নিয়ে আলোচনা করব।